আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী, এইচএসসি 2026 আগামীকাল 2 তারিখ থেকে তোমাদের পরীক্ষা আরম্ভ হতে যাচ্ছে। পরীক্ষা আরম্ভর সময়কালীন তোমাদের খুব সতর্ক থাকতে হবে। পরীক্ষার খাতায় সেট কোড, বিষয় কোড, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এগুলো যেন ভুল না হয়। আর যদি হয়েই যায় ভুল, অসতর্কতায় কিংবা তুমি চাও নাই তারপরও ভুল করে ফেলেছো, সেক্ষেত্রে করণীয় কি এই সম্পর্কে আমি আজকের টিউটোরিয়ালটি সাজিয়েছি। তোমাদের প্রত্যেক শিক্ষার্থীর এই টিউটোরিয়ালটি দেখলে তোমাদের অনেক উপকার হবে বলে আমি বিশ্বাস করি। এই টিউটোরিয়াল নিয়ে আসার কারণ হচ্ছে 2025 সালের পরীক্ষার এক এইচএসসি পরীক্ষার্থী একদিন আমাকে ফোন দিয়ে বলল যে সে রেজিস্ট্রেশন নাম্বার খাতায় ভুল লিখে এসেছে। তার মনে হয়েছিল যে রেজাল্ট আসবে না। এই দুঃখ সহ্য করতে না পেরে সে আত্মহত্যার কথা চিন্তা করে, এবং নিউজেও অনেক সময় আসে যে এরকম হলো, রেজিস্ট্রেশন নাম্বার ভুল করছে, এরকম আমি দেখছিলাম নিউজে। অথচ সে যদি জানতো যে রেজিস্ট্রেশন নাম্বার কিংবা রোল নাম্বার ভুল হলেও সাধারণত রেজাল্ট আসার সুযোগ থাকে, তাহলে তার এই দুর্ঘটনা হতো না। তো আজকে আমি এই প্রশ্নগুলোরই উত্তর দিব। আজকের এই টিউটোরিয়ালে আমি আলোচনা করতে যাচ্ছি পরীক্ষার খাতায় এমসিকিউ হোক আর লিখিত পরীক্ষা হোক, যদি তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার কিংবা রোল নাম্বার ভুল হয় সেক্ষেত্রে কি হবে। লিখিত পরীক্ষার খাতায় যদি বিষয় কোড ভুল করো তাহলে কি হবে। লুজ শিটের নাম্বার যদি লিখতে ভুলে যাও তাহলে কি হবে। এমসিকিউ এর উত্তরপত্রে যদি বিষয় কোড ভুল করে দিয়ে আসো তাহলে কি হবে। বিষয় সেট কোড অর্থাৎ ক খ গ ঘ যে সেট কোড থাকে সেগুলো যদি ভুল হয় তাহলে কি হবে। এবং এমসিকিউ উত্তরপত্রে তুমি যদি কোনো কোড না দাগাও তাহলে কি হবে। প্রশ্নপত্রে যদি তুমি কোনো কিছু ভুলে লেখো তাহলে কি শাস্তি হতে পারে। এবং এবারের পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করার ক্ষেত্রে কি বিধিনিষেধ আছে, ঘড়ি নেবার ক্ষেত্রে কি বিধিনিষেধ আছে সে সংক্রান্ত আমি আলোচনা করব। এবং পরীক্ষা শুরুর কতক্ষণ পর্যন্ত পরীক্ষার রুমে যাওয়া যায় এবং পরীক্ষায় অংশগ্রহণ করা যায় সে সম্পর্কে অনেকেরই ধারণা থাকে না, যার ফলে মনে করে যে আমি পরীক্ষাটা দেরি হয়েছে, কোনো কারণে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে কিংবা জ্যামে পড়ার কারণে সে হয়তো ভাবছে যে আজকে লেট হয়ে গেছে আর সে পরীক্ষা দিতে যায় না। সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি আলোচনা করব। তো চলো আমরা আলোচনাটা শুরু করি। আমি আমার আলোচনার পর্বকে দুইটি ভাগে ভাগ করেছি। লিখিত পরীক্ষার উত্তরপত্রে ভুল সংক্রান্ত সমস্যা আগে আলোচনা করা হবে, এরপরে এমসিকিউ পরীক্ষার উত্তরপত্রে ভুল সংক্রান্ত সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করা হবে। পরীক্ষার খাতায় লিখিত এবং এমসিকিউ দুই খাতায় যদি তুমি রেজিস্ট্রেশন নাম্বার কিংবা রোল নাম্বার ভুল করে লেখো তাহলে কি সমস্যা হতে পারে। তোমার কি রেজাল্ট আসবে না? অবশ্যই রেজাল্ট আসবে, কারণ খাতার টপ শিট মেশিনে স্ক্যান করা হয়। ধরো তোমার একটা হচ্ছে রোল আর একটা রেজিস্ট্রেশন নাম্বার, তুমি এই দুইটার যে কোনো একটি যদি সঠিক লিখো তাহলেই হয়ে যাবে। অর্থাৎ মেশিন দুটাই ঠিক হলে ভালো, আর যদি দুটার মধ্যে রোল ঠিক হয় কিংবা রেজিস্ট্রেশন নাম্বার ঠিক হয়, একটা যদি ভুলও হয় তারপরেও মেশিন এটা রিড করতে পারে এবং তোমাকে আইডেন্টিফাই করতে পারবে। মনে করো এবার এরকমও ঘটতে পারে যে স্টুডেন্ট অনেক সময়, বিশেষ করে রিপিট যারা পরীক্ষা দেয় অর্থাৎ যারা দ্বিতীয়বার পরীক্ষা দেয়, এরকম স্টুডেন্ট ভুল করে পুরাতন অ্যাডমিট কার্ড নিয়ে যায় পরীক্ষা দিতে গিয়ে সে নতুন অ্যাডমিট কার্ড নিয়ে যায় না, নিয়ে যা অথবা তার কাছে নতুনটাও থাকে পুরাতনটাও থাকে, সে ভুল করে পুরাতনটা দেখে দেখে তার রোল নাম্বারটি মিশিয়ে ফেলে। তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তোমার টেনশনের কিছুই নাই। 4টা ধাপ অতিক্রম করে তোমার ওএমআর শিট যাচাই করা হবে। প্রথমত কক্ষ পরিদর্শক প্রবেশপত্র দেখে যাচাই করে স্বাক্ষর করবেন তোমার খাতায়। তো যদি তুমি ভুল রোল নাম্বার লিখে থাকো তাহলে তোমার অ্যাডমিট কার্ড দেখে তিনি তোমার ভুলটা ধরতে পারবেন এবং তোমাকে সেটা ঠিক করতে বলবেন। এখন কথা হলো, কক্ষ পরিদর্শক যদি বিষয়টি ধরতে না পারেন তাহলে এবার তোমার ভুল ওএমআর শিটটি চলে যাবে হল ইনচার্জের কাছে। তিনি খাতার ওএমআর গুলো সাজানোর সময় রোলের একটা সিরিয়াল থাকে, সেই সিরিয়াল অনুসারে তুমি যদি ভুল লিখে থাকো তাহলে তিনি সেটা ধরতে পারবেন এবং তোমাকে সেই রোলটি ঠিক করে দিতে বলবেন, তাহলে দ্বিতীয় ধাপে ধরা পড়তে পারে।
ধরলাম দ্বিতীয় ধাপেও ধরা পড়লো না, তাহলে তৃতীয় ধাপে ধরা পড়তে পারে। যেমন বোর্ডে খাতা গেলে মেশিনে সেটি শনাক্ত করবে, অর্থাৎ যখনই তোমার রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে, রোল নাম্বার ভুল আছে, তাহলে মেশিন সেটা ডিটেক্ট করতে পারবে এবং সেটা ম্যানুয়ালি ঠিক করা হবে। অথবা এরকম হতে পারে যে মেশিন অপারেটর তালিকা দেখে রোলটি চিহ্নিত করবেন, অর্থাৎ তোমাদের পরীক্ষার খাতার সাথে ওএমআর এর সাথে পরীক্ষার সেন্টারে তুমি যে হাজিরাপত্রে স্বাক্ষর করেছো, হাজিরাপত্রে তোমার রোল লিখতে হয় না, হাজিরাপত্রে তোমার রোল নাম্বারটা প্রিন্টেড থাকে, তোমার নাম থাকে, সেখানে যে তুমি স্বাক্ষর করছো সেই তালিকাটা, তোমার উপস্থিতির তালিকাটা খাতাগুলোর ওএমআর এর সাথে পাঠিয়ে দেওয়া হয় বোর্ডে। তো যখনই কোনো একটা খাতা পাওয়া গেল যেই খাতায় রোল নাম্বার মেলা যাচ্ছে না, তাহলে ওই ওএমআর শিটে তোমার নাম লেখা আছে, তোমার রেজিস্ট্রেশন নাম্বার লেখা আছে এবং সেই অনুসারে আমরা রোল নাম্বারের একটা তালিকা কলেজ থেকেই পাঠানো হয়, সেই তালিকা দেখে তোমার রোল বা রেজিস্ট্রেশন নাম্বারটি ঠিক করে দিবে। এবং পরীক্ষা কমিটিও কিন্তু এই কাজটা করে থাকে যে শেষের দিকে কোন সাবজেক্টের কয়টি খাতা, কতজন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে তারা হিসাব করতে গিয়ে এটা কিন্তু ধরা পড়ে যায়। অতএব তোমার টেনশনের কিছুই নাই। তবে তাই বলে তুমি বারবার এরকম খাতায় ভুল করবে, ভুল রোল নাম্বার কিংবা রেজিস্ট্রেশন নাম্বার লিখবে, এতে কিন্তু তোমার রেজাল্ট স্থগিত হতে পারে। দুই একটি খাতায় ভুল করলে কোনো সমস্যা নাই। এবার প্রশ্ন 2, অনেক সময় দেখা যায় লিখিত পরীক্ষার খাতায় বিষয় কোড ভুল করে লিখে আসে স্টুডেন্ট। ধরো তোমার বাংলা বিষয়ের পরীক্ষা, তুমি ইংরেজি বিষয়ের কোড নাম্বার লিখে দিয়ে চলে এসেছো, তাহলে তোমার যদি বিষয় কোড ভুল হয় তাহলে তোমার খাতাটা কি বাতিল হয়ে যাবে? এক্ষেত্রেও তোমার টেনশনের কিছুই নাই। তোমার খাতাটি, তোমার পরীক্ষা যখন শেষ হয়ে যাবে তখন তোমার খাতার ওএমআরটি ছেড়ে নেওয়া হবে। সেই ওএমআরটি সাধারণত একটি কক্ষে, ধরো মানবিক বিজ্ঞান দুটি গ্রুপের পরীক্ষার্থী থাকতে পারে বা তিনটি গ্রুপের পরীক্ষার্থী থাকতে পারে, ওখানে রুম ইনচার্জ হিসেব রাখেন যে তার বিজ্ঞানের স্টুডেন্ট কতজন আছে, মানবিকের স্টুডেন্ট কতজন আছে, এরপর তিনি সেই ওএমআর শিটগুলো সিরিয়ালি গণেন। গণনা করার সময় যদি তুমি বিষয় কোড না লিখে থাকো, ভুলে তুমি লেখো নাই, কিংবা বিষয় কোড তুমি ভুল লিখেছো, সেটা কিন্তু একদম ধরা পড়ে যায়। কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টও সবাই সঠিক লিখেছে, ধরো 101 কোড নাম্বার, তুমি লিখছো 105, সেক্ষেত্রে তোমার 101 এই যে খুব সহজেই সেটা ডিটেক্ট করা যায়, তখন রুম ইনচার্জ সেটাকে নিজে ঠিক করে দেন, তোমার এটা নিয়ে টেনশন না। তো সেক্ষেত্রে এই তিনটি ধাপে এটা হয়। প্রথমে তোমার বিষয় কোডটি কক্ষ পরিদর্শক দেখে স্বাক্ষর করবেন, সেখানে একবার যাচাই হয়, রুম ইনচার্জ একবার স্বাক্ষর করেন দেখে সেখানে একবার যাচাই হয়, এবং পরীক্ষা কমিটির যে স্যারেরা আছেন তারা একবার দেখেন, এবং এরপরও যখন বোর্ডে যায় তখন মেশিনে এটা আবার ধরা পড়ে, এবং মেশিনে তখন যারা মেশিন অপারেট করে তারা কিন্তু ম্যানুয়ালি এটা ঠিক করে দেয়। অতএব তোমার টেনশনের কোনো কারণ নাই। এবার 3 নম্বর প্রশ্ন হচ্ছে, লুজ শিটের নাম্বার যদি তুমি ভুল লেখো কিংবা তুমি নাম্বারটা লিখে যদি ভুলে যাও তাহলে কি হবে? এক্ষেত্রে দেখো, তোমার লুজ শিট নিলে এসএসসি পরীক্ষার ক্ষেত্রে মূল খাতার উপরে বৃত্ত ভরাট করতে হয়। যদি তুমি একটা লুজ শিট নাও তাহলে 1 পয়েন্ট ভরাট করতে হয়, যদি দুটা নাও তাহলে 2 ভরাট করতে হয়। তো এখন তুমি যে লুজ শিট নিয়েছো, সেক্ষেত্রে ওই রুমে যিনি কক্ষ পরিদর্শক আছেন তিনি স্বাক্ষর করবেন, এটা হচ্ছে বৈধতা নির্ধারিত হয়, অর্থাৎ তুমি রুমেই এই লুজ শিটটি নিয়েছো এবং পরীক্ষা দিয়েছো, এটা ভ্যালিড। কিন্তু ধরো তুমি তোমার লুজ শিটটি নিয়েছো, তুমি লুজ শিটের বৃত্তটি ভরাট করনি, সেক্ষেত্রে দুইটি ঘটনা ঘটতে পারে। প্রথম ঘটনা হলো, তোমার লুজ শিটটি যদি খাতার সাথে সেলাই করা থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, তুমি নাম্বার না লিখলেও সেটা খাতার সাথেই থাকবে এবং সেটা যা প্রশ্ন তুমি উত্তর দিয়েছো সেটা কিন্তু মূল মার্কসে যুক্ত হবে। কিন্তু তুমি যদি নাম্বারটা না লিখে থাকো সেক্ষেত্রে আরেকটি ঘটনা ঘটতে পারে। দেখা গেল খাতাগুলোকে প্রথমে বোর্ডে পাঠানো হয়, বোর্ড থেকে আবার যারা পরীক্ষক আছেন, যারা তোমার খাতাগুলো দেখবেন তাদের কাছে পাঠানো হয়। তো খাতাগুলো টানাটানি করা, তারপরে গণনা করা, প্যাকেটিং করা, এগুলা করতে গিয়ে তোমার যদি লুজ শিটটি খুলে যায় মূল খাতা থেকে, কারণ সেলাই যদি শক্ত না করা থাকে এবং টিচারের যদি স্বাক্ষর না থাকে কক্ষ পরিদর্শকের, তখন কিন্তু এই লুজ শিটটা কার খাতার, কোন খাতার, সেটা কিন্তু আর সেটা খুঁজে পাওয়া যাবে না। সেক্ষেত্রে তোমার লুজ শিট যদি হারায় যায় সেক্ষেত্রে সেটা
তোমার তো হারিয়েই গেল, তার মার্কস আর তোমার খাতায় যুক্ত হবে না। অতএব তোমরা অবশ্যই লিস্ট শিটের নাম্বার মূল খাতায় লিখবে। তবে না লিখলেও কোনো সমস্যা, ভুল করে লেখো নাই, সেক্ষেত্রে কোনো সমস্যা বড় ধরনের হবে না। এখন আমি তোমাদের এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে যে ভুলগুলো হয়, এটাতে একটা মারাত্মক ভুল আছে, ভুল হয়ে থাকে, সে সম্পর্কে আমি আলোচনা করব। ধরো তুমি এমসিকিউ প্রশ্নের উত্তরপত্রে বিষয় কোড ভুল লিখে এসেছো। তো বিষয় কোড যদি তুমি ভুল লেখো, ওই আগের মতোই উত্তর। প্রথমে কক্ষ পরিদর্শক তোমার বিষয় কোড দেখে তিনি বুঝতে পারবেন এবং তোমার ভুলটা শুধরে দিবেন। রুম ইনচার্জ যদি ব্যর্থ হন, মানে তিনি খেয়ালই করলেন না, সেক্ষেত্রে রুম ইনচার্জ এবার সেটি নিবেন, নিয়ে তিনি যখন সিরিয়ালি ওএমআর শিটগুলোকে গোছাবেন, বাংলা পরীক্ষা মানবিক বিভাগের পরীক্ষার্থী কয়টি, বিজ্ঞান বিভাগের কয়টি, তখনই কিন্তু তোমার বিষয় কোডটি আরও একবার চেক হবে। সেক্ষেত্রে ভুলটি ধরা পড়ে যাবে এবং সেটা সংশোধন করে দেওয়া হবে। তাও যদি সংশোধন না হয়, তাহলে তোমার ধরো বাংলা পরীক্ষার্থী, তুমি বাংলা পরীক্ষার এমসিকিউ, তাহলে অন্যান্য বাংলা পরীক্ষার্থীর এমসিকিউ গুলো সব একসাথে থাকবে। যখন মেশিনে এটা দেওয়া হবে, ওএমআর রিডার মেশিনে, তখন কিন্তু তুমি যে ভুল কোড লিখেছো সেটা মেশিন থেকে আটকে যাবে এবং এরর দেখাবে। তখন ম্যানুয়ালি সেটাকে যাচাই করে সেই কোডটা ঠিক করে দেওয়া হবে। অতএব তোমার কোনো এক্ষেত্রেও টেনশনের কিছু নেই। এবার এমসিকিউ উত্তরপত্রে যে সমস্যাটি, এটা বিস্তর একটি সমস্যা, যে সেট কোড ভুল দাগালে, ধরো সেট কোড থাকে কি কি থাকে, ধরো ক সেট থাকে, খ সেট থাকে, গ সেট থাকে, তারপরে থাকে হলো ঘ সেট। এখন তুমি ধরো পেয়েছো ক সেট, তোমার কোশ্চিনে আছে ক সেট, ভুলে তাড়াহুড়া করতে গিয়ে তুমি দাগিয়ে এসেছো খ সেট। এই খ সেট দাগিয়েছো, তুমি কোশ্চিন পেয়েছো ক সেটের, তুমি দাগিয়ে এসেছো খ সেট। এটা ধরার সাধ্য আমাদের নাই, অর্থাৎ এটা রুম ইনচার্জ, কক্ষ পরিদর্শক কেউ ধরতে পারবে না। এবং তুমি খ দাগিয়ে ক সেটের প্রশ্নের আনসার করে এসে থাকলে তোমার ওই সাবজেক্টে তুমি ফেল। ধরো যে তোমার ওই সাবজেক্টে এমসিকিউ মার্কস একদম কমে যাবে। তবে এক্ষেত্রে একটি সুযোগ আছে। একবার এরকম একটা সমস্যা মুখোমুখি আমার হয়েছিল, আমার এক ছাত্র। ধরো প্রথম পত্র তোমাদের দুইটা পার্ট, আর একটা হচ্ছে দ্বিতীয় পত্র। তো আমার ওই ছাত্র প্রথম পত্রে ও করছে কি, ও প্রশ্নের সেট পাইছে, এমসিকিউ সেট পাইছে ক, কিন্তু ও ভুলে সেট কোড দাগিয়ে ফেলেছে খ, এবং খ দাগিয়ে ক সেটের ও উত্তর সব দিয়ে এসেছে। তো ও পরীক্ষা দিয়ে এসে এটা কিন্তু বুঝতে পারছে যে ওর সেট কোড হলো ক, কিন্তু পরীক্ষার খাতায় এমসিকিউ উত্তরপত্রে খ দাগিয়ে এসেছে। তাহলে তখন আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তোমার যে পরীক্ষা তুমি দিয়েছো 30 মার্কসের, তো সেটার মধ্যে তুমি কত পাও? তখন সে আমাকে বলল যে স্যার, যদি আমি খ সেট দাগিয়ে দেই, তারপরও আমার 3টি প্রশ্ন সঠিক হয়েছে। তার মানে দেখো, ওই 30-এর মধ্যে, 30টার মধ্যে ও কিন্তু, ওর ঘাটতি থাকলো কত? ওর ঘাটতি থাকলো হলো 27টি, অর্থাৎ 30-এর মধ্যে সে 3 পাইছে। এখন তাহলে ওই সাবজেক্টে কি ও ফেল করবে? কারণ তোমাদের তো প্রথম পত্র দ্বিতীয় পত্র দুটা পত্র থাকে, আলাদা আলাদাভাবে পাশ করতে হয় কিনা। খুশির কথা হলো দ্বিতীয় পত্রে ও যদি খুব ভালো পরীক্ষা দেয়, যেমন 30-এর মধ্যে যদি 25 পায়, আর এখান থেকে যদি এই যে তিন প্রথম পত্র থেকে যদি 3 পায়, তাহলে ওর হয়ে যাচ্ছে 28। তাহলে এই দুইটা মিলে কিন্তু পাস হবে। অর্থাৎ তোমাদের যদি এক্ষেত্রে এরকম হয়, তোমরা যদি এমসিকিউ প্রশ্নের সেট কোড ভুল করে আসো, ভুল লাগিয়ে আসো, তাহলে কিন্তু তোমরা বিপদে পড়ে যাবে। অতএব খুব ভালো করে মনে রাখবে, এমসিকিউ এর সেট কোড ভুল দাগাবে না। আরেক ধরনের সমস্যা দেখা যায় যে এমসিকিউ উত্তরপত্রে সেট কোড দাগায়নি। দেখো, এমসিকিউ উত্তরপত্রে সেট কোড, প্রশ্নের সেট কোড না দাগিয়েই খাতা জমা দিয়ে চলে এসেছে। অনেক স্টুডেন্ট এরকম এসে বলে যে আমি আমার খাতা জমা দিয়েছি, কিন্তু আমি সেট কোড পূরণ করতে ভুলে গেছি। স্টুডেন্ট যদি সেট কোড পূরণ করতে ভুলে যায়, সেক্ষেত্রে কি কি ঘটতে পারে আমি এখন বলি। স্টুডেন্ট যদি সেট কোড ভুলে যায়, তাহলে কক্ষ পরিদর্শক যখন তার খাতাটি দেখবেন,
তিনি অবশ্যই সেট কোডটি কি সেট পেয়েছে সেটি যাচাই করবেন, এবং যদি স্টুডেন্ট সেট কোড পূরণ না করে থাকে তাহলে কক্ষ পরিদর্শক সাথে সাথে তাকে সেট কোড পূরণ করতে বলবেন। আচ্ছা, ধরে নিলাম যে কক্ষ পরিদর্শক এই কাজটা করেননি বা তিনি অসতর্কতার কারণে এটা বাদ পড়ে গিয়েছে আনফরচুনেটলি। সেক্ষেত্রে যখন সব খাতাগুলো একসাথে করা হবে পরীক্ষার শেষে, রুম ইনচার্জ যখন আবার সেই খাতাগুলোকে গণনা করবেন, গণনা করার সময়ও আর একবার চেক করবেন যে সেট কোড পূরণ করা আছে কিনা। যদি সেট কোড পূরণ করা না থাকে তখনও কিন্তু ব্যাপারটা সমাধান হয়ে যাবে। তাও যদি না হয়, এবার মেশিনে যাবে, অর্থাৎ বোর্ডে যদি ওইভাবেই পাঠানো হয় যে সেট কোডের ঘরটা এরকম ফাঁকা, কিচ্ছু লেখা নাই, সেক্ষেত্রে এখন মেশিনে এরর দেখাবে এবং মেশিন সেটাকে দেখবে যে প্রথমে, এটা আমি শুনেছি যে প্রথমে ধরো তুমি ক সেট দিয়ে তোমার উত্তরগুলো চেক করবে যে কয়টা উত্তর হয়। যেমন ক সেট ধরে নিয়ে তোমার উত্তর হয়েছে 10টা ঠিক হয়েছে, এরপরে খ সেট ধরে নিয়ে ঠিক হয়েছে 12টি, গ সেট ধরে নিয়ে উত্তর হয়েছে 13টি, ঘ সেট ধরে নিয়ে উত্তর হয়েছে 14টি সঠিক। সেক্ষেত্রে যেই সেটটে ধরলে বেশি নাম্বার আসে সেটি নিয়ে নেওয়া হয়। অতএব সেট কোড না দেখিয়ে আসলেই যে তোমার সব শেষ হয়ে গেল, এটা ভাবার কোনো কারণ নাই। এবার অনেক শিক্ষার্থীকে পরীক্ষার সময় দেখা যায় যে প্রশ্নপত্রে রাফ করে। প্রশ্নপত্রে রাফ করা কোনোভাবেই যাবে না, এটা তোমরা মাথায় রাখবে। প্রশ্নপত্রে লেখার কারণে স্টুডেন্টকে এক্সপেল করা যায়। তোমাদের পরীক্ষার প্রবেশপত্রে এবং খাতার পিছনে স্পষ্টভাবে লিখে দেওয়া আছে যে প্রশ্নপত্রে কোনো লেখা, দাগ বা চিহ্ন, স্বাক্ষর একদমই দেওয়া যাবে না। এক্ষেত্রে তোমার পরীক্ষার খাতা বাতিল হতে পারে, তুমি এক্সপেল হতে পারো, এবং তোমার কয়েক বছরের জন্য তুমি এক্সপেল হতে পারো। অতএব তোমাদের রাফ করার প্রয়োজন হলে খাতায় রাফ করবে, কখনোই প্রশ্নপত্রে তুমি শুধু দাগ দিতে পারো কিন্তু কোনো রাফ করতে পারবে না, লিখতে পারবে না। এবারে পরীক্ষা কেন্দ্রে ক্যালকুলেটর, কোন ধরনের ক্যালকুলেটর তুমি নিতে পারবে, এবং গত বছর 25 সালে ঘড়ি নিতে দেয়নি। অনেক সেন্টারে কাঁটাওয়ালা অ্যানালগ ঘড়িও নিতে দেয়নি, এটা তাদের মূর্খতা। কারণ কাঁটাওয়ালা অ্যানালগ ঘড়ি কিন্তু চলে, অনেক সেন্টার ঘড়িও নিতে দেয় না। এটা কেন যে দেয় না আমি জানি না। তো এবার এগুলা নিয়ে সমস্যা হয়, বোর্ডে আমরা অনেক কমপ্লেন করেছি। তো এই কারণে বোর্ড থেকে, দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে একটা বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিজ্ঞপ্তি অনুসারে নন প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর পরীক্ষায় নেওয়া যাবে, তো বাংলা পরীক্ষার দিনে নেওয়া যাবে না। অর্থাৎ যেদিন পরীক্ষা দেওয়ার জন্য ক্যালকুলেটর প্রয়োজন সেই দিন ক্যালকুলেটর তুমি নিতে পারবে। তো এখানে বিজ্ঞপ্তিতে যে মডেল নাম্বারগুলো দেওয়া ছিল সেগুলো আমি এখানে দিয়ে রেখেছি। এই মডেলের ক্যালকুলেটরগুলো ব্যবহার করা যাবে। আর হাতঘড়ির ক্ষেত্রে স্মার্ট ওয়াচ, প্রোগ্রামেবল ওয়াচ এগুলো চলবে না, কাঁটাযুক্ত অর্থাৎ অ্যানালগ নন প্রোগ্রামেবল হাতঘড়ি ব্যবহার করা যাবে। অনেক সময় দেখা যায় যে স্টুডেন্ট পরীক্ষা দিতে আসতে আসতে রাস্তায় অ্যাক্সিডেন্ট করছে গাড়ি, অথবা এমন জ্যামের কারণে 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট লেট হয়ে যায়। তখন স্টুডেন্ট মনে করে যে আমার তো 20 মিনিট লেট হয়ে গেল, পরীক্ষা শুরু 9টায়, 9টা 20 বেজে গেছে, তখন সে পরীক্ষা না দিয়ে বাসায় চলে যায় কাঁদতে কাঁদতে, এরকমও দেখা যায়। এই ক্ষেত্রে এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে পরীক্ষা শুরুর কতক্ষণ পর পর্যন্ত কেন্দ্রে প্রবেশ করা যাবে। সাধারণত পরীক্ষা শুরুর কমপক্ষে 30 মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হয়। ধরো পরীক্ষার আসলে সাধারণ নিয়ম হচ্ছে পরীক্ষা যদি 9টায় হয় তাহলে তোমাকে কেন্দ্রে যেতে হবে 8:30টায়, কিন্তু এই যেমন বললাম জ্যামে আটকা পড়া, অ্যাক্সিডেন্ট করা বা গুরুতর কোনো কারণ, এই সব কারণে তুমি যদি 9টা 29 মিনিটেও কলেজের গেটে পৌঁছাইতে পারো তাও তুমি কলেজের কেন্দ্রে প্রবেশ করতে পারবে, এটা নতুন নিয়ম অনুসারে। অর্থাৎ 30 মিনিট পর্যন্ত প্রবেশ করা যায়। তবে গেটে তোমার নাম, ঠিকানা সব নিয়ে নেওয়া হবে, লেখা হবে, তারপরে তোমাকে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে। এবং পরীক্ষার রুমে যাওয়ার পর তোমাকে এমসিকিউ পরীক্ষা দিতে দেওয়া হবে না, কারণ এমসিকিউ পরীক্ষা
30 মিনিট, তো 30 মিনিট তো শেষ হয়ে গেছে। আর যে পরীক্ষার মার্চ 25, সেটাতে তুমি 25 মিনিট পর্যন্ত পরীক্ষার দেরি করে যেতে পারবে। ধরো তুমি পরীক্ষা শুরুর 10 মিনিট পরে পরীক্ষার কেন্দ্রে গিয়েছো, সেক্ষেত্রেও তোমাকে এমসিকিউ কোশ্চিনটা দেওয়া হবে এবং তুমি বাকি সময়টুকু এমসিকিউ পরীক্ষা দিতে পারবে। কিন্তু এমসিকিউ পরীক্ষা শেষ হওয়ার পরে যদি তুমি যাও, তাহলে তোমাকে এমসিকিউ পরীক্ষা দিতে দেওয়া হবে না, তুমি শুধু সৃজনশীল পরীক্ষাটি দিতে পারবে। কাজেই তুমি যদি দেরিতে যাও কোনো কারণে, বিশেষ কারণে 10 মিনিট, 15 মিনিট কিংবা 20 মিনিট, তাহলেও তুমি পরীক্ষা দিতে পারবে। তুমি গিয়ে কোশ্চিন নিয়ে সাথে সাথে এমসিকিউ ফটাফট দাগিয়ে পরীক্ষা দিয়ে দিতে পারবে এবং এর জন্য তোমাকে কোনো এক্সট্রা টাইম দিবে না। এই ছিল আমাদের এইচএসসি পরীক্ষার জটিলতা সংক্রান্ত সমস্যার আলোচনা। এইটা আমার ফেসবুক পেজ, এখানে এই নোটিশগুলো দেওয়া হয়, ক্লাসগুলো দেওয়া হয়, তোমরা এটাতে লাইক দিতে পারো। এটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, এখানে তোমরা কমেন্ট করলে, বিভিন্ন সমস্যা সংক্রান্ত আমার সাথে যোগাযোগ করলে আমি যতটুকু জানি তোমাদের জানানোর চেষ্টা করব। তো তোমরা সবাই ভালো থেকো। তোমাদের এতক্ষণ ধরে এই কথা